এখন বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার প্রধান অতিথি জনাব তারেক রহমানকে, উনি স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান। তারেক রহমানকে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আজকে আপনাদের সম্মুখে এসেছে, উনি বিএনপির চেয়ারম্যান হিসেবে আসে নাই, উনি আমাদের সম্মুখে এসেছে ঢাকা 17 আসনের ভোট প্রার্থী হিসেবে আমাদের কাছে এসেছে। আমরা কি ওনাকে একটি করে ভোট দিয়ে সহযোগিতা করতে পারি না? আমরা আগামী নির্বাচনে তারেক রহমানকে বিপুল ভোটের মাধ্যমে ঢাকা 17 আসন থেকে ইনশাআল্লাহ বিজয়ী করব। বন্ধুগণ, 30% 50% ভোট পেলেও পাস করা যায়। আমরা 90% ভোট দিয়ে তারেক রহমানকে নির্বাচিত করব ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের ভোটে বিএনপি ক্ষমতা আসবে এবং বিএনপি ক্ষমতা আসতে বাংলাদেশের সকল জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা মামলা মোকদ্দমা থেকে রেহাই পাবো, আমাদের এই এলাকার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমরা সবাই আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ রাখে এবং আগামী নির্বাচনে যেন পুরো বাংলাদেশে উনি সফর করবে, সঠিকভাবে সুন্দরভাবে সুস্থভাবে যেন সফর করতে পারে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হককে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। জনাব আমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 17 আসনের আমাদের যিনি নির্বাচন করতে যাচ্ছেন, বাংলাদেশের 18 কোটি মানুষের যিনি আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের জনগণের সাথে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যিনি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের জনগণকে যিনি একসাথে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আমাদের সেই প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের ভাষণ টেকের আজকের এই এলাকার সাধারণ মানুষ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দিবেন আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের সকল সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে কথা বলেছে। আমরা সেই 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আগামীতে আমরা 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেখানে আছেন সকলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি শুধু একটি কথা বলে বিদায় নিব। 2-1টি রাজনৈতিক দল তারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা ঘরে ঘরে গিয়ে মিথ্যাচার মিথ্যা প্রতারণা করছে জনগণের সাথে। যারা নির্বাচনের আগেই জনগণকে, আমার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে মিথ্যাচার মিথ্যা প্রতারণা করছে, তারা নির্বাচনের পরে নির্বাচিত হলে কি করতে পারে তারা আপনারা বুঝে নিন। আর একটি বিষয় সতর্ক করে যায়, ওই জামাত তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড আর বিকাশের মোবাইল নাম্বার নিচ্ছে। আমি আপনাদের কাছে সতর্ক করি, আপনারা প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষকে বলবেন, কেউ যদি গিয়ে এনআইডি নাম্বার কিংবা কোনো মোবাইল নাম্বার চায়, কেউ যাতে ওই জামাতের ওই ষড়যন্ত্রকারীদের ওই গুপ্ত সংগঠনকে যাতে কেউ না দেয়। প্রিয় উপস্থিতি, সবাই ভালো থাকবেন।
এবং ধারে শীষে ভোট দিবেন সবার আগে বাংলাদেশ। প্রিয় সুধীবৃন্দ, এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই ঐতিহ্যবাহী ভাষণ থেকে সার্বজনীন বিআরপি পূজা কমিটির মন্দিরের সম্মানিত সভাপতি নারায়ণ চন্দ্র শাহকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই জনসভায় বিআরপি সার্বজনীন পূজা মন্দির কমিটিকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা ভাসানটেক তথা 17 নম্বর আসনের হিন্দু প্রতিনিধিদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই শুভেচ্ছা। আর আমি ব্যক্তিগতভাবে এই মন্দিরের সভাপতি নারায়ণ চন্দ্র সাহা জানাই প্রণাম। আমি অত্যন্ত দুঃখ ভরে স্মরণ করছি সদ্য প্রয়াত আমাদের সাবেক দেশনেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি কিছুদিন আগে আমাদের মাঝখান থেকে চলে গেছেন। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করি, তিনি যেন বেহেশতে আরও সুন্দর জীবনযাপন করতে পারেন। আমি তারেক স্যার সহ সবাইকে আমাদের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি। আমি এই ভাসানটেকেরই মানুষ। আমি একটা ছোট্ট কথা বলবো, এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে লোক এসছেন, আপনারা একটু ঠান্ডা মাথায় থাকবেন, কথা কম বলবেন, কারণ আমরা তো নেতার কথাই শুনবো। আমার বক্তব্য দেওয়ার আর কিছু নেই, আমি শুধু দুটো কথাই বলে শেষ করব। প্রথমত, 5ই আগস্টের পর বাংলাদেশের যে একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল, সেইখানে আমরা ভাসানটেকের সনাতন সম্প্রদায়ের লোকেরা বুঝতেই পারি নাই যে আমরা কোনো সমস্যার মধ্যে আছি। এইটার মূল অবদান এখানকার বিএনপির নেতৃত্ব। আমি নাম বলতে গেলে অনেকের নাম বলতে পারবো, যেমন আমাদের সজীব ভাই, বকুল ভাই, সেলিম ভাই, আমাদের বাচ্চু কাকা, আমাদের সিরাজ ভাই, আমাদের কাজল ভাই, এরকম অনেক লোক আমাদের পাশে এমনভাবে দাঁড়িয়েছিলেন যে আমরা বুঝতেই পারিনি যে কোনো একটা সমস্যা সৃষ্টি হয়েছে। এই কারণে আমি ব্যক্তিগতভাবে এবং হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এই বিএনপির কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আমার দেশের বাড়িও নওগাঁ, আমি এই ঢাকাতেই ভোটার। আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলবো, আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে বগুড়া 6। আমরা যদি সবচেয়ে বেশি ভোট দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান স্যারকে আমরা যদি নির্বাচিত করতে পারি, তাহলে কি হবে? আমরা তাকে বলতে পারবো আপনি আমাদের আসনে থেকে যান। তাই আমাদের কম্পিটিটর আর কেউ না। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন, সবাই ভোট দিবেন, সবাই তাকে নির্বাচিত করবেন। আমি বিএনপির উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং আমাদের মন্দিরের পক্ষ থেকে একটা উত্তরীয় আমরা স্যারের হাতে তুলে দেব। সবাইকে নমস্কার। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ডাকসুর সাবেক এজিএস বিএনপি চেয়ারম্যানের নবনির্বাচিত উপদেষ্টা জনাব নাজিমুদ্দিন আলম ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত আমাদের প্রিয় ভাবি ডক্টর জুবাইদা রহমান, উপস্থিত অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দিবেন আমাদের মাননীয় চেয়ারম্যান। আপনাদের এখান থেকে যিনি বড় হয়েছেন, এই এলাকায় জন্মগ্রহণ করেছেন, আপনাদের এখানে সকলের চোখে চোখে আপনারা দেখেছেন। আপনাদের গর্ব, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, আমাদের প্রিয় নেত্রী
বাংলাদেশের আপসের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, 82 থেকে 90 সামরিক জনতা স্বৈরাচারের পতন যিনি ঘটিয়েছেন, তার জ্যেষ্ঠ সন্তান, আমাদের নেত্রীর উত্তরসূরি, আমাদের একমাত্র আশা ভরসা, আমাদের একমাত্র আকাঙ্ক্ষা, আগামী দিনের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় চেয়ারম্যান, তিনি আপনাদের সামনে ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছেন। আপনাদের কাছে আবেদন, আপনারা বিপুল ভোটে আমাদের প্রিয় মাননীয় চেয়ারম্যানকে আপনি নির্বাচিত করে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। সেই আবেদন রেখে আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জাগপার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি খন্দকার লুৎফুর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি আর এখানে উপস্থিত আছেন আমাদের গৌরব, আমাদের অহংকার, যাকে নিয়ে আমরা আমাদের দেশটাকে নতুন আঙ্গিকে নতুনভাবে তৈরি করে এই দেশের জনগণকে ওই শহীদ জিয়াউর রহমান, ওই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যে উদ্দেশ্য, তাকে আমরা বাস্তবায়ন করব। আরেকটা জিনিস বলতে চাই, এই এলাকার একটা গৌরব, এই এলাকার অহংকার যে এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি আমার বক্তব্য দিব না, শুধু একটু বলতে চাই, এই মার্কা আছে, এই কুলসা মার্কা, স্বাধীনতার মার্কা, আরো জুড়ে জানিয়ে দাও, কাঁপিয়ে দাও, ভাষণ থেকে 17তে সবাই বলো আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বিশিষ্ট রাজনীতিবিদ, প্রখ্যাত শ্রমিক নেতা, সাবেক রাষ্ট্রদূত, বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য জনাব নজরুল ইসলাম খান। তাকে আমরা অভিনন্দন জানাই। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ঢাকা 17 সংসদীয় আসনে যিনি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন পেশাজীবী নেতা প্রফেসর ডক্টর ফরহাদ হালিম ডলার, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভাষণ টেকের জনসভার উপস্থিত আছে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত আছেন ওনার এই সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান, জিয়া রহমান ফাউন্ডেশনের উনি ভাইস প্রেসিডেন্ট, উপস্থিত আছেন স্থায়ী কমিটির সমস্ত নজরুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের সালাম ভাই, প্রধান সম্মানকারী মঞ্চে বিভিন্ন। আমি এখানে বক্তব্য দিতে আসিনি, এখানে বক্তব্য দেওয়ার সময় নেই। আমি একটাই কথা শুধু বলে থেমে যাব। আপনারা গত কয়েকদিন যাবৎ দেখতেছেন উনি যেখানে যাইতেছে সেখানে মানুষের ঢল নেমে যাচ্ছে। গতকাল উনি নারায়ণগঞ্জে, আমি শুনতে পারলাম নারায়ণগঞ্জে যা পড়ছে সকাল 4টার দিকে, ভোরের দিকে, এই এতক্ষণ যাবৎ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওখানে দাঁড়িয়েছিল। তার মানে আমাদের যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারকে আমাদের ধরে রাখতে হবে। আপনাদের অনেক সমস্যা আছে, উনি জানেন, উনি সব কিছু সম্বন্ধে জানেন, উনি ইনশাল্লাহ আপনাদের সামনে বক্তব্য দেবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ঢাকা 17 আসন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাইকে বক্তব্য রাখার। আজকের এই নির্বাচনী সভার যিনি অলংকার, আমাদের প্রিয় মানুষ, শহীদ জিয়ার সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সভাপত বন্ধুগণ, আপনারা কি তার বক্তব্য শোনার জন্য এসেছেন? তিনি বক্তব্য রাখবেন, তাই আমি কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই, ওই জামাত না কোন দল,
এটা থেকে একজন প্রার্থী হয়েছে, 3 দিন আগে নাকি বক্তব্য দিছে যে উনি তো আছে ঢাকার সব সিট বিএনপি নাকি সাইজ করে দিব। ওরা তো ছুরি আর চাকু নিয়ে চলাচল করে, ওরা তো মূলত একটা আন্ডারগ্রাউন্ড পার্টি। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি এতদিন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এরপরে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করেছি। ছুরি চাকু নিয়ে কাজ করি না, জনগণ নিয়ে কাজ করি। সাইজ করতে আসলে আপনাদেরকে সাইজ করে দেবো ইনশাআল্লাহ। বিএনপি অত ফেলনা পার্টি না যে বললাম আর হয়ে গেল। বিএনপির নেতা তারেক রহমান অনেক ধৈর্য ধরেছেন, আমাদেরকেও ধৈর্য ধরতে বলেছেন। এই যে এখানে হিন্দু সম্প্রদায়ের এক ভাই বলে গেল, এর আগে আর্মির 2 ভাই বলে গেছেন যে 5ই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছিল গত 17 বছরে এই আওয়ামী লীগ, এই সন্ত্রাসীরা আমাদের অনেক চোর জুলুম করেছে, অনেক কিছু দখল করে নিয়েছে। তারপরেও নেতা নির্দেশ দিয়েছিল খবরদার, কোথাও কোনো দখল করা যাবে না, কোনো অন্যায় কোনো কিছু করা যাবে না। তাই বাংলাদেশ শান্ত ছিল, বাংলাদেশ শান্ত ছিল। আমরা শান্তিতে বিশ্বাস করি। তার মানে এই না যে আবার সাইজের কথা বলবেন আর আমরা আপনাকে ছেড়ে কথা বলবো, ছেড়ে দেব, ওই অবস্থা এখনো আসে নাই। তাই আমি বলবো আজকে শুধু একটাই কথা, আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু বিএনপির নেতা না, তিনি বাংলাদেশের নেতা। ইনশাআল্লাহ আগামীতে এই অঞ্চল থেকে যদি আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আগামীতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে ভোট চাই, ভোট চাই সকলের, মা বোনদের, ভাই বোনদের, খালা খালুদের, মামা মামিদের, সবার ভোট চাই। একটাই কারণ, দেশটাকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। ওই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে। সেই কারণে আমরা আমাদের নেতা তারেক রহমানের পক্ষে আপনার ভোট চাই। 12 তারিখ সকালবেলা আপনারা কি সবাই ভোট সেন্টারে যাবেন? যাবেন আপনারা? রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ ভোট বিপ্লব ঘটাতে হবে। এই কথা বলেই আগামীতে প্রতিটা দিন এখন থেকে ঘরে ঘরে গণসংযোগ করতে হবে। ঘরে ঘরে ভোট চাইতে যাবেন, গণসংযোগ করবেন, আমাদের নেতার পক্ষে কথা বলবেন। এই কয়টা দিন, যে কয়টা দিন আছে এই কয়টা দিন, এটাই আমাদের কাজ। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা সারাদিন পরিশ্রম করেছেন। আমাদের সভা হওয়ার কথা ছিল দুপুর 2টায়, কিন্তু আমাদের নেতা বাংলাদেশ সফরে গেলে কি করা যাবে, কোটি কোটি মানুষ তাকে দেখার জন্য চলে আসে। তিনি কালকে সারা রাত ব্যস্ত ছিলেন, আজকে এসে তাই আমরা কয়েক ঘন্টা পিছাতে হয়েছে, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তারপরে যে আপনারা এসেছেন এটার জন্য ধন্যবাদ জানাই। যারা পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে আমরা বিজয় ছিনিয়ে আনবো, এই আশা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভাইয়ের আমার, বাংলাদেশে একটা পরিবার আছে, যে পরিবারের সকল সদস্য সৎ। এই পরিবার নাম বলতে পারেন? জিয়া পরিবার। আমরা জিয়া পরিবার রাজনীতি করি ইনশাল্লাহ ভাইয়েরা, আমাদের বিজয় সুনিশ্চিত।
আমাদের সৎ লোকের রাজনীতি করি ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সবার সম্মানিত প্রধান বক্তা প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল খান, সদস্য জাতীয় স্থায়ী কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশের গণতন্ত্র প্রয়াসী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এই এলাকা থেকে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব তারেক রহমান, উপস্থিত আশেপাশের এলাকার যারা প্রার্থী আমাদের, উপস্থিত নেতৃবৃন্দ এবং মিডিয়ার বন্ধুগণ, বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আমিও এই নির্বাচনী এলাকায় বাস করি, বনানী ডিওএইচএসে। আমি আল্লাহর কাছে শুকর করি যে এইবার আল্লাহ একটা সুযোগ দিয়েছে যে আমি এমন এক মানুষকে ভোট দিতে পারবো যে আল্লাহর মেহেরবানি হলে তিনি এ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। সব সময় এই সুযোগ পাওয়া যায় না। এই এলাকার অধিবাসী যারা, ভোটার যারা, আল্লাহর কাছে শুকর করা দরকার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেন নয়, আমরা যারা ভোটার, আমরা ভোট দেওয়ার সময় কি বিবেচনা করি? আমরা বিবেচনা করি এমন মানুষকে ভোট দেওয়ার জন্য যিনি আমাদের জন্য কাজ করেছেন, যিনি আমাদের ভালোবাসেন, যিনি আমাদের জন্য কাজ করতে আগ্রহী এবং যিনি আমাদের জন্য কাজ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। ভাবুন একবার, এর সবগুলির হিসাব মিলে যায় কিনা। জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের নিপীড়নের শিকার হয়ে নিজের মা, নিজের ভাইকে ছেড়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছেন। সেই অবস্থাতেও তিনি এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন, এই দলের জন্য কাজ করেছেন। কেন আমরা তাকে ভালোবাসবো না? তিনি এদেশের কল্যাণের কথা ভেবেছেন, কেন আমরা তাকে ভালোবাসবো না? তিনি নতুন নতুন অনেক কর্মসূচি দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, এদেশের নারীদের জন্য, এদেশের শিশুদের জন্য, এদেশের তরুণদের জন্য। আমরা কেন তাকে ভালোবাসবো না? কেন আমরা তাকে ভালোবাসবো না? যিনি সবার জন্য বাংলাদেশ এই স্লোগান নিয়ে আমাদের আগামী দিনে চলার পথ দেখাচ্ছেন। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে পরিবার দাবি করতে পারে যে দেশের স্বাধীনতা থেকে শুরু করে এদেশের উন্নয়ন, এদেশের কল্যাণ, এদেশের প্রগতি, এদেশের সমৃদ্ধির জন্য তারা কাজ করেছে। একটাই পরিবার, সেই পরিবার হলো জিয়া পরিবার। আমরা সেই পরিবারকে সমর্থন করার সুযোগ পেয়েছি, আল্লাহর কাছে আমরা শুকর করি। বন্ধুরা আমার, আমাদের এই একটু আগে সালাম ভাই বলেছেন, একজন প্রার্থী বলেছেন সব ব্যবস্থা হয়ে গেছে, ঢাকার একটা সিটও দেওয়া হবে না। বন্ধুরা আমার, নির্বাচনী আসনে কে বিজয়ী হবেন এটা নির্ধারণ করার দায়িত্ব, ক্ষমতা মহান আল্লাহ তাআলার, এবং এটা তিনি বাস্তবায়ন করবেন ভোটারদের মাধ্যমে, আমার আপনার মাধ্যমে। যিনি এই কথা বলেছেন
উনি কি আল্লাহ থেকে হুকুম পাইছেন নাকি আপনারা তাকে সম্মতি দিয়েছেন? কেউ দেয় নাই, কেউ দেয় নাই। আর এমন লোক বলল এই কথা, কি বলবো? বিএনপি 1991 সালে এই ঢাকা মহানগরীর সবগুলি আসনে বিজয়ী হয়েছিল। এরকম রেকর্ড আর কারো নাই। আমরা সব আসনে বিজয়ী হয়েও আমরা বা আমাদের নেতা কখনো বলেন না যে সব আসন আমরা পেয়ে যাব। আর এমন একজন বলে যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচন করেন নাই এবং তার দল কোনোদিন এই ঢাকা মহানগরীর কোনো আসনে যেতে নাই। তারা ইসলামের কথা বলেন। আমি তাকে বলি, ইসলাম সবচেয়ে বেশি অপছন্দ করে যেটা, সেটা হলো অহংকার, সেটা হলো দম্ভ। তিনি দম্ভ প্রকাশ করেছেন, অহংকার পোষণ করেছেন এবং আল্লাহ অহংকারীদের পতন ঘটান এবং এই ঢাকায় ইনশাআল্লাহ সেই কারণেই তাদের পতন হবে। বন্ধুরা আমার, আজকের এই দিনে আমাদের শুধু এখানকার জন্য না, সারা দেশের জন্য শপথ নিতে হবে যে আমরা এদেশের মানুষ বহু বছর ভোট দেওয়ার সুযোগ পাই নাই, ফলে আমাদের মনের কথা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারি নাই। এইবার যে সুযোগ এসেছে সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে যে উন্নয়নের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, যে উন্নয়নকে এগিয়ে নিয়েছিলেন আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই উন্নয়নকে আরো সমৃদ্ধ, আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা এবার ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে সরকার গঠন করব। বন্ধুরা আমার, ভোট দেওয়ার আগে একটা কথা খেয়াল রাখবেন এবং এটাই শেষ কথা আমার। আমরা তো এই বাংলাদেশের অনেক মানুষের বাসায় কাজের লোকও থাকে, তাই না? থাকে না আমাদের? ইভেন বাসায় একটা কাজের লোক যখন নিতে চান তখন তাকে জিজ্ঞাসা করেন না আপনারা যে এর আগে কোথাও কাজ করেছে কিনা? জানতে চান তো নাকি? কাজের লোক আর কি এমন ক্ষতি করতে পারে? কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা অনেক বড় ব্যাপার, অনেক বড় কাজ। সেই কাজের দায়িত্ব কি এমন কাউকে দেওয়া যায় যার এই কাজ করার কোনো অভিজ্ঞতা নাই? নিজে নিজে ভাবেন ভালো করে। বলা হয়ে থাকে এই দুনিয়ার সবচেয়ে জটিল, সবচেয়ে মূল্যবান যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্রযন্ত্র কোনো শিক্ষানবিশের হাতে দেওয়া যায় না, অভিজ্ঞতার ব্যাপার লাগে। আর এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, বিএনপি ছাড়া আর কারো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। ফলে এই বিধ্বস্ত অর্থনীতি সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দুর্নীতি অনাচার দিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে। এইরকম একটা রাষ্ট্র যদি আমরা পুনরায় গড়ে তুলতে চাই, তাহলে আমাদের তো এমন একটা দলকে দায়িত্ব দিতে হবে যাদের এরকম কাজ করার অভিজ্ঞতা আছে। শহীদ জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন তখন দেশ অর্থনীতি ছিল বিধ্বস্ত। ৭৪-এর দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গেছে। সেই দেশকে তিনি আবার খাদ্যে সম্পূর্ণ করলেন, বন্ধ শিল্প চালু করলেন, জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, মানুষের মধ্যে আশার সঞ্চার করলেন, তাদের
আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করলেন, কিন্তু তাকে হত্যা করা হলো। এরপরে এরশাদ সাহেব ক্ষমতায় এসে আমাদের উন্নয়ন বাজেট 100% পরনির্ভর করে দিলেন। দেশ আবার ধ্বংসের দ্বার প্রান্তে। সেই বিধ্বস্ত অর্থনীতি, সেই বিপর্যস্ত রাজনীতি, এটাকে পুনরায় গড়ার দায়িত্ব নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পুনরায় তিনি সেটা পুনর্গঠন করেছিলেন। আজকেও তেমনি আর একটা দুঃসময় আমরা অতিক্রম করছি। এই সময়ে দেশটাকে গড়ে তোলার, জনগণের সংকট সমাধানের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য দল একটাই, সেটা হলো বিএনপি। আর সেই দলে সরকারের নেতৃত্ব দেওয়ার সবচেয়ে যোগ্য মানুষের নাম তারেক রহমান। আসুন আমরা আগামী দিনে দেশের জন্য, দেশের জনগণের জন্য, আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা এই দেশটাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তারেক রহমান সাহেবকে সমর্থন করি, বিএনপিকে সমর্থন করি, ধানের শীষকে সমর্থন করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই জনসভার সম্মানিত সভাপতি মোহাম্মদ কাদির মাহমুদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাসানটেক থানার জনসভার সম্মানিত অতিথি, আমাদের অত্র এলাকার সম্মানিত ছেলে, এই বাসানটেকের এই ছেলে ক্যান্টনমেন্টে যার জন্ম, যার শৈশব এখানে বড় হয়েছে, এরপর থেকে 18 বছর আমাদের মাঝে নেই। সেই লোক আমাদের তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এর জন্য তাকে বাসানটেক থেকে তাকে ধন্যবাদ জানাই। আমাদের এই এলাকার বাসানটেক থানার একটা নিম্ন এলাকা, নিম্ন ধরনের লোক বাস করে। 75% লোকেই আপনার নিম্নয়ের লোক। তারা রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ গার্মেন্টসের শ্রমিক, এই ধরনের লোকে আমাদের এখানে বেশি বসবাস করে। তো আমার অনেক আসলে আমাদের যে এই যে গরিব যে আমাদের যে অবস্থা, এই জন্য আমাদের বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আমাদের জন্য এই গরিব প্রকল্পের জন্য তার বিশাল একটা আছে, পরিকল্পনা আছে। আমরা ইতিমধ্যে জানতে পারছি, আমাদের যদি ইনশাল্লাহ আমাদের ক্ষমতা আসে, তারেক রহমান 100 দিনের একটা পরিকল্পনা আছে আমাদের বাসানটেকের এই যে নিম্নয়ের লোকদের নিয়ে পরিকল্পনা তার বাস্তবায়ন করবেন, এই আশা করে বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকের এই নির্বাচনের জনসভায় যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা 17 সংসদীয় আসনে আপনাদের ভাসানটেক ক্যান্টনমেন্টের কৃতি সন্তান, আপনাদের এলাকায় জন্ম নিয়ে বড় হয়েছেন ছোটবেলা থেকে বিএনপি চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত ভাসানটেকবাসী, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন এই যে তোমরা তারেক ভাই জিন্দাবাদ করছো, তোমরা কথা শুনবা না স্লোগান দিবা, কোনটা করবা? যদি কথা শুনতে হয় তাহলে চুপ করে বসতে হবে, শান্ত হয়ে বসতে হবে। আর আমার হাতের বাম দিকে রাজ, প্লিজ কোনো স্লোগান না। ভাই, আমি তো আপনাদের সাথে কথা বলতে এসেছি, আপনাদের সাথে দুটো কথা বলতে এসেছি। এইভাবে স্লোগান দিলে তো কথা বলা যাবে না, চুপ করে বসতে হবে, সবাইকে শান্ত হয়ে একটু বসতে হবে। এখানে যারা সামনে একটু বসে পড়ো ভাই, তোমরা বসে পড়ো। আচ্ছা, আমার এই পাশে অনেক মা বোনেরা আছেন। আমি একজন বোনকে চাই যিনি গার্মেন্টসে কাজ করেন এবং অনেক দিন যাবত এই এলাকায় বসবাস করেন। কেউ আছেন কি এরকম মা বোনদের মধ্যে? এখানে
এখানে আমি শুনেছি অনেক শ্রমিক আপনি গার্মেন্টসে কাজ করেন? কেউ আছেন কি এখানে মা বোনদের মধ্যে? আপনি কাজ করেন? এই এলাকায় থাকেন আপনি? আপনি কি এই এলাকায় থাকেন? আপনি কি এই এলাকায় থাকেন? মা বোনদের মধ্যে, মা বোনদের মধ্যে আচ্ছা একটু আসেন, আপনি আসেন, এদিকে আসেন, ওনাকে নিয়ে আসেন। আচ্ছা দাঁড়ান, 1 মিনিট, কথা শুনতে হবে, কথা শুনতে হবে। আমার এখান থেকে একজন মানুষকে দরকার, পুরুষ মানুষ, এই এলাকায় বহু বছর যাবৎ এই তো কথা না শুনলে তো হবে না, স্লোগান দিলে হবে না, তো চুপ করতে হবে। আস্তে 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 আস্তে। এইখানে পিছন দিকে, এখানে সামনে সব দিন ধরে এই এলাকায় আছেন, কোন একটি পেশার সাথে জড়িত আছেন, দিনমজুর হতে পারেন, রিক্সা চালকও হতে পারেন, ভ্যান চালকও হতে পারেন, গার্মেন্টসে কাজ করতে পারেন, ক্ষুদ্র মুদি দোকান মালিক হতে পারেন। এরকম একজন মানুষ দরকার আমার, যে এই এলাকায় থাকেন। কে আছে দেখো তো, এরকম কে আছে? যেরকম বললাম, আপনি আপনি তো আমাদের দলের সাথে যুক্ত না, আপনাকে না, আমার সাধারণ মানুষ দরকার। সাধারণ মানুষের মধ্যে থেকে দল করে না এরকম মানুষ। না, ও তো দল করে, তো আমি দল করা মানুষ চাচ্ছি না, সাধারণ মানুষ চাচ্ছি, নিরপেক্ষ মানুষ চাচ্ছি। ও পেছন দিকে দেখো, একটু মধ্যবয়সী, মাঝ বয়সী মানুষ চাচ্ছি। আপনি এই যে 2 হাত নাড়ছেন সাদা ফোন হাতে, আপনি কি করেন? আসেন দেখি, এদিকে আসেন। ওই যে হলুদ রঙের পাঞ্জাবি পরা বোধহয়, এই যে বিজিবি সদস্য, আপনার পিছনে দেখেন একজন মানুষ আছে। হ্যাঁ, আপনার পিছনে ওই যে, না ওই যে পিছনে 2 হাত উঁচিয়েছে, 2 হাত, রাইট, না, নেক্সট টু হিম, নেক্সট বিহাইন্ড হিম, বিহাইন্ড হিম, এই যে, না এই রাইটে, হ্যাঁ এই যে, হ্যাঁ পুলিশ সদস্য যে হাত ধরেছে, পুলিশ সদস্য যার হাত ধরেছে, রাইট। আপনি আসেন তো ভাই, হ্যাঁ রাইট, ওই যে পুলিশ সদস্য যার হাত ধরেছে উনি কই যে, আসেন আপা, এদিকে আসেন। আপনি কি দল করেন? না, দল করলে হবে না, সাধারণ মানুষ দরকার। বসেন আপনি। আচ্ছা ঠিক আছে, বসেন, এদিকে আসেন, একটা চেয়ার দাও তো, দাঁড়ান দাঁড়ান, একটা চেয়ার দাও। আচ্ছা ঠিক আছে, একটা চেয়ার এখানে বসেন আপনি। আরে বাবা, পাগল হচ্ছে, না না এখন না, পরে 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 পরে, এখন ছবি না। আচ্ছা বোন, এখানে বসেন, এই চেয়ারটাতে বসেন। আচ্ছা ওই মানুষটা কোথায়? আরেকজনকে ডাকলাম যে, আরে আসলো না, ওখানে আটকে আছে কেন? এনায় তুমি গেলা তো, ওই তো মোটা মোটা করে মানুষটা, একটু মোটা করে। এই লোকটা নিয়ে আসো, যাও, ওই যে আসতেছে। আচ্ছা এখন আমার একজন ছাত্র দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গায় পড়ে, ছাত্র দরকার, কিন্তু অনেক দিন এই এলাকায় থাকে। একজন ছাত্র দরকার, কে আছে? রানিং স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্ট। হাত তুলতে হবে, হাত তুলে আমি একজনকে পিক করে নিচ্ছি। রানিং স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজ বা কোথাও পড়ে, স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্ট। আচ্ছা, এই এলাকার ভোটার হতে হবে, এই এলাকার ভোটার। হ্যাঁ আচ্ছা আসো, আচ্ছা আসো, আসো। হ্যাঁ, কে ভোটার না? ও ভোটার না, আপনি এখানকার ভোটার না? ও না, তাহলে হবে না, এখানকার ভোটার লাগবে, তাহলে তো হলো না, আরেকজনকে বাছাই করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আসেন।
এখানে একটা চেয়ার দাও, একটা প্লাস্টিকের চেয়ার বা লোহার চেয়ার যেটাই হোক একটা দাও। আচ্ছা বসো এখানে। আচ্ছা এদিকে দাঁড়ান, নাম কি আপনার? এক মিনিট, এই দাঁড়ান না ভাই, কথা শুনতে বলতে দেন। মোহাম্মদ জুয়েল, বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। আরে এখানে কই থাকেন? এখানে বেনারসি মাঠ, বেনারসি মাঠ কোন দিকে? এই যে ডাইন সাইডে। ডান সাইডে। জি, বেনারসি মাঠে। কি করেন? আমি ভ্যান চালাই, ভ্যান চালক। কতদিন থাকেন এখানে? এখানে প্রায় তো 30 বছর যাবত। এই লোক এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? ঠিক আছে, ঠিক বলছে? আচ্ছা আপনাদেরই তো একজন না, মানে আমাদেরই একজন। আমিও এলাকার ভোটার, আপনি এখানকার ভোটার? জি, ভোটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনি আমাকে এদিকে সামনে আসেন। আপনি আমাকে এখন বলেন, এই এলাকায় তো আমি প্রার্থী, বিএনপির প্রার্থী। জি জি। এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না। আমার কাছে কি আসে, কারণ আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনি এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসাবে। ইনশাআল্লাহ আমাদের তো এখানে এখন বস্তি তাহলে বাসী আমাকে সবাই বলেন উন্নয়ন কি চাই। সমস্যা, এই এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? এই এলাকায় আমরা একটা বস্তিবাসী, এখানে আমাদের একটা বস্তি এটা কাছে আছে। নিতে হবে, কাছে নেন। আমরা বস্তিতে থাকি, বসবাস করি। এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো, ওনাদের এই বস্তিবাসীর। মূল চাওয়াটা কি আপনাদের? কি জি, সমস্যা? মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারেন, তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। এইটাই হলো আমাদের চাওয়া। এটা মূল চাওয়া। এখানে আমরা বস্তিবাসী। আচ্ছা আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল। জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এইটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো, এই এলাকার মানুষ কারা কারা একমত? এদিকে আপনারা একমত জুয়েলের সাথে? এদিকে একমত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে পুনর্বাসন গেল, আরেকটা আর হলো আমাদের এখানে যারা গরিব মানুষ আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, ওনাদেরকে সহযোগিতা করতে হবে। কি এবং করতে হবে? কি? ভয় পাবার কিছু নাই, হ্যাঁ ধীরে সুস্থে সাহস করে হ্যাঁ। বলেন, কোনো ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই, কেউ কিছু বলবে না। জি না, জি না। বলেন কি সমস্যা আছে? সমস্যা স্যার, এই রাস্তাঘাটের সমস্যা আছে? রাস্তাঘাটে অনেক সমস্যা আছে আমাদের ভিতরে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে, ঠিক করতে হবে। উন্নয়ন করতে হবে। কিন্তু মূল সমস্যা কি? পুনর্বাসন। জি জি, আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প করতে আচ্ছা, হবে, ঠিক আছে। এইটাই মূল সমস্যা। ওকে আচ্ছা এবার বসেন আপনি। আচ্ছা বোন আপনি আসেন। আপনি কি এলাকার ভোটার? এটা ধরেন, মাইকটা নেন, এই মাইকটা ধরেন। আপনি এলাকার ভোটার? ভাইয়া আমি এলাকার ভোটার না। ভোটার না? না, মিথ্যা কথা বলবো না, আমি আসছি আপনাকে শুধু একটু দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য। আচ্ছা আমি এখন এই দেখেছেন? বুঝি- জি আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। এখন বসেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবো না, তাহলে আমি চলে যাব। আপনি চলে যান। জি থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, কিন্তু মা বোনদের মধ্যে থেকে একজনকে প্রয়োজন আমার, যে এই এলাকার ভোটার। স্টুডেন্ট? স্টুডেন্ট স্টুডেন্ট না? আচ্ছা ঠিক আছে, আসো। ওয়ালাইকুম আসসালাম। এটা নাও। তুমি স্টুডেন্ট? হ্যাঁ আমি স্টুডেন্ট। কোথায় পড়ো? আমি ইউনিভার্সিটি অফ এশিয়া এটা কাছে নিতে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট, ইংলিশ আচ্ছা ডিপার্টমেন্টে। এটা কোথায়? এটা হচ্ছে ফার্ম গেট, গ্রিন Farm রোডের gate, এখানে আচ্ছা। পান্থপথে। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে পুরান কচু খেতে থাকি। পুরান কচুক্ষেতে? জি, এটা তো ভাষানটেকের বাইরে পড়লো। ক্যান্টনমেন্টের অপোজিটে পুরান কচু ক্ষেত, মুসলিম তাহলে মডার্ন তুমি কি এরিয়াটা। ভাষানটেকের সমস্যা কি জানো? আমাদের এইদিকে তো স্লাম এরিয়া, মানে মানে বলতে বস্তি এরিয়াটা বেশি, তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর, গুছানো পরিবেশ, সুন্দর পরিবেশ। তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত, সুন্দর দেখা যেত, মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুক্ষেত এরিয়াটা, ভাষানটেক এরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে, এটা দেখতেও ভালো লাগবে, মানুষের কাছে বলতেও ভালো লাগবে। আচ্ছা তোমার নামই তো জিজ্ঞেস করিনি। আমার নাম হেনা আক্তার মিম। আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আচ্ছা। ফেরদৌস আহমেদ। আচ্ছা এই যে আমাদের এই বোন একটা কথা বললো, এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত? একমত, ঠিক বলছে? আচ্ছা ঠিক আছে, ওকে বসো তুমি এবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন না, আপনি আসেন। আপনি এলাকার ভোটার? ক্যান্টনমেন্টের ভোটার। আমি যাচ্ছি এইখানকার ভোটার, এইখানকার মানুষ। বসেন আপনি।
আসেন এদিকে আসেন। এই ভাষান টেকের ভোটার আপনি? হ্যাঁ, ক্যান্টনমেন্ট আমার নির্বাচনী এলাকা জানি, কিন্তু আমি এই ভাষান টেকবাসী যাচ্ছি, এইখানকার মানুষ চাচ্ছি। বাট আপনি এইখানকার না, তাহলে আমি পরে কথা বলবো আপনার সাথে। বোন এদিকে আসেন। ওয়ালাইকুম সালাম। আপনি এই এলাকার ভোটার? কোন জায়গায় বাড়ি? ধরেন এটা। হ্যাঁ, এটা ধরেন। 95 ওয়ার্ড। আপনার নামটা কি? আমার নাম লিলি। এটা কাছে নিতে হবে মাইক। আমার নাম লিলি। আচ্ছা, উনি 95 নম্বর ওয়ার্ডের 95 ওয়ার্ড নম্বর ওয়ার্ড তো ভাষান টেকের মধ্যে পড়লো না? হ্যাঁ। আচ্ছা, তো এখন বোন আমাকে একটু আপনি বলেন, আমরা জুয়েলের কথা শুনেছি একটু আগে, জুয়েল যে বলে গেল ওইখানেই থাকে, তো এই এলাকার মূল সমস্যাটা কি? জি, এখানে স্যার কি আমরা করতে হবে? বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে, আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে, মূল কাজটা কি করতে হবে? আসসালামু আলাইকুম। আমরা বস্তিবাসী, আমাদের মানে আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন, তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। ফ্যামিলি কার্ড চাই, গার্মেন্টসে চাকরি করতে। জি। এই যে ফ্যামিলি কার্ড, এটা প্রত্যেক উনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে। স্যার আমরা এটাই চাই। আমাদের দেশ বাড়ি নেই, নদীতে সব চলে গেছে। আমরা চাঁদপুর ছিলাম, আমাদের কিন্তু এটাতে চাঁদপুরে নেই। ফ্যামিলি কার্ড তো শুধু আমরা- এক মিনিট বোন, ফ্যামিলি কার্ড তো ইনশাআল্লাহ আপনার মতন যারা মা তাদের সকলে পাবে সারা হ্যাঁ, বাংলাদেশে। ইনশাআল্লাহ আমরা কিন্তু- সবাই ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ। কিন্তু এলাকার কি সমস্যা এটা বলতে হবে তো। এলাকায় আমাদের বাড়িঘর নেই। আমরা একটা পুনর্বাসন চাইছিলাম, যদি আমাদের পুনর্বাসন দেন তাহলে আমরা সবাই আর কি আনন্দ পাবো, খুশি পাবো। আপনার যদি আমরা ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পুনর্বাসন দিবেন। তাহলে জয়যুক্ত করেন। জয়যুক্ত ইনশাআল্লাহ করবো। আমরা বিপুল ভোটে পাস করব। আমরা দানের শেষে পাস করব। আল্লাহর রহমতে দান আমরা জীবন দিয়ে আল্লাহর রহমতে আমরা দানের শেষে পাস করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার এলাকার মূল সমস্যাটা কি তাহলে? পুনর্বাসন। হ্যাঁ, পুনর্বাসন হ্যাঁ, আমাদের ঠিক, family পুনর্বাসন card, মূল হ্যাঁ, সমস্যা। আমাদের পুনর্বাসন, আমাদের ফ্যামিলি কার্ড। পুনর্বাসন? হ্যাঁ, পুনর্বাসন আমরা ফ্যামিলি চাই। কার্ড তো শুনেন, কথা শুনেন। ফ্যামিলি কার্ড তো আপনার মতন মা যারা তাদেরকে দিব, ওটা একটা ব্যাপার। আর এলাকার ফ্যামিলি কার্ড তো সারা দেশে অনেক এলাকার। স্যার অনেক লোকজন লেখাপড়া করে এমবিবিএস পাস করছে। অনেক লোকজনের আজানটা শেষ হোক। ঠিক আছে, এবার মা বলেন আর কি বিষয়? আসসালামু আলাইকুম। আমাদের এইখানে আমার ছেলেই
লেখাপড়া করা মাস্টার্স পাস করছে, আমাদের চাকরি দেওয়ার কথা বলছিল, অনেক অনেক জায়গায় আমরা গেছিলাম, আমার ছেলের চাকরি হয় নাই। আমরা অনেক অনেক লোকজন আছে, অনেক যুবক আছে লেখাপড়া করে চলতেছে, চাকরি দেওয়ার কথা বলছিল, কোনো চাকরি দেওয়া হয় নাই। আপনার কাছে আমাদের অনুরোধ, আর সবাইকে তো আপনি চাকরি দেবে, যারা শিক্ষিত, যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আপনি চাকরি দিবেন। আমরা 95 ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব, ইনশাল্লাহ আমরা বোর্ডে বিপুল বোর্ডে পাশ করব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই যে এই বোন একটা কথা বলেছে যে 1 নম্বর হচ্ছে যে পুনর্বাসন, 2 নম্বর হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন, তাই তো নাকি? এটা আরেকটা সমস্যা। এই সমস্যা অবশ্য শুধু ভাষান ঠিক না, এই সমস্যা সারা বাংলাদেশেই কম বেশি আছে, সারা বাংলাদেশেই আছে। আচ্ছা বোন বসেন, আপনি তুমি আসো ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? আমার নাম হচ্ছে শান্তা। তুমি এখানকার ভোটার? জি, আমি এখানকার ভোটার। আচ্ছা, তুমি কি বলতে যাচ্ছ বলো এবার। আমি হচ্ছে গৃহিণী, তো আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পাশ করে বের হয়েছি। তো আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই এখানে, তো আমরা চাই মানে এই ভাষানটেক ভাষানটেক এলাকায়। আচ্ছা আচ্ছা, এই কি মহিলাদের জন্য কর্মসংস্থানের জি, ব্যবস্থা করা উচিত? মহিলাদের জন্য কর্মসংস্থানের আচ্ছা। ব্যবস্থা করার জন্য আর কি আপনার কাছে আসা। কিন্তু এলাকার সমস্যা কি? অন্যরা যারা বলেছে মোটামুটি সেটাই জি, সেটাই মূল এলাকার সমস্যা হচ্ছে আমাদের মানে ক্যান্টনমেন্ট এলাকায় হচ্ছে আমরা সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না, চলাচল করতে পারি না, মানে আমাদের স্বাধীনতা নাই। তো এটার জন্য যদি আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করতেন। আচ্ছা ঠিক যারা আছে, সিভিল যারা আছে আমরা ভাষানটেক এলাকা, তারা ক্যান্টনমেন্টে ঢুকতে অনেক অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, সেটা একটা সিকিউরিটির ব্যাপার হয়তো আছে, সেটা জি, জি, ক্যান্টনমেন্ট জি, অথরিটি জি, যারা জি, আছে জি। তাদের সাথে কথা বলে দেখতে হবে জি। তারা কতটুকু এলাকা করে, সেটা জি। সেটা হচ্ছে অন্য একটা বিষয়। জি। কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি? এক হচ্ছে মহিলাদের জি, কর্মসংস্থান, মহিলাদের আর কর্মসংস্থান। আর হচ্ছে আমরা যেমন গৃহিণী, তো আমাদের তো তেমন ইনকাম নেই, আমাদের হাজবেন্ডের তো তেমন ইনকাম নেই। তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো, যে কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, যেমন রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হলে অনেক আচ্ছা, উন্নতি হতো। আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন? আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। আদমজি ক্যান্টনমেন্ট। আচ্ছা, তো ফ্যামিলি কার্ড যখন বলছেন আপনি, জি। এ ভাই কথা বললে কিন্তু শোনা যাবে না, আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে। আচ্ছা, ফ্যামিলি কার্ডটা আমরা এতদিন কোনো সুবিধা পাইনি, ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, অনেক কার্ডই হয়েছিল এতদিন, সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম ফ্যামিলি আমরা। কার্ড আগে কেউ দেয়া নিত না, রেশন কার্ড দিয়েছিল। রেশন কার্ড তো অন্য জি, জিনিস, দিয়েছিল। আচ্ছা, তো ফ্যামিলি কার্ড যখন বললেন, এই যে ফ্যামিলি কার্ডের এটা হচ্ছে স্যাম্পল, জি এটা তো এখন আমরা একটা স্যাম্পল বানিয়েছি, জি, ইনশাআল্লাহ জি, সরকার জি। গঠন করলে জি। এরকম সরকার থেকে দিবে। জি তো ফ্যামিলি কার্ডটাতে পেলে, ফ্যামিলি কার্ড পেলে জি। আপনার মতন একজন নারীর কি সুবিধা হবে বলে আপনি মনে করেন? ফ্যামিলি কার্ডটা পেলে আমাদের অনেক সুবিধাই হবে, যেমন এটার মধ্যে তো অনেক। আমরা এখানে কি দিব আগে বলে দেই, হ্যাঁ, জি, বলেন। মা বোনেরা আপনারা একটু খেয়াল করেন, ভাইরা আপনারাও শুনেন একটু সবাই। এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে, বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, গড়ে 5 জনের 6 জন সদস্য ধরে 4 কোটি পরিবার সারা দেশে আছে। এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত, সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে। জি এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে, যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। জি। ঠিক আছে? তো আপনাকে যদি ধরেন, আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান, তাহলে কি সুবিধাটা হবে আপনার? আপনি তো 2,500 টাকা আপনি মাসে পেলেন, জি, জি। অথবা 2,500 টাকা সম পরিমাণ মূল্যের আপনি জি। প্রয়োজনীয় খাদ্য যেটা এসেনশিয়াল জি, জি, ফুড জি, আইটেম জি। যেগুলো, সেগুলো পেলেন, ফুড আইটেম আমরা তাহলে আপনার কি সুবিধাটা হবে? আমার তো অনেক সুবিধাই হবে, যেমন সংসারের কাজে আর কি, এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের, মাসিক একটা টাকা মাত্র আমাদের তো 2,500 টাকা, কি সেভ হবে? অনেক এই 2,500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো, তেল কিনতে পারবো, ডাল কিনতে পারবো, অনেক কিছুই কিনতে পারবো। তাই আপনারা কি একমত? কি মা বোনেরা ওনার সাথে একমত আপনারা? আচ্ছা, কিন্তু একমত যদি হন তাহলে এক মিনিট যদি একমত হন, এবং আপনারা যারা পুরুষ ভাইরা আছেন, আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছাক, বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক, আমরা ফ্যামিলি কার্ড দেই, এইটা যদি চান
তাহলে তো দুটো কাজ করতে হবে। এক, এখান থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। দুই, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। ইনশাআল্লাহ। তাহলেই তো একমাত্র ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে, তাই না? ঠিক আছে, আচ্ছা বসেন আপনি। এবার আপনি এখানেও বসতে পারেন, অথবা আপনি চলে যেখান থেকে এসেছেন ওখানে চলে যান। ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনেরা, আমি এই যে কয়েকজন মানুষকে যে এখানে আসতে বললাম বা নিয়ে আসলাম, আমি আসার সময় কি বোন আপনি কিছু বলতে চাইছেন? আচ্ছা ঠিক আছে, আসেন। ইয়ে নিয়ে আসো তো ওনাকে, একজন ওনাকে নিয়ে আসো। দাঁড়াও। অনেকক্ষণ কি বলতে চাই, অনেকক্ষণ ধরে দেখছি আমি না উনি না তো, না তুমি না তো, ও আপনি যে ওই যে চশমা পরে আছেন, হ্যাঁ আপনি যে 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 ওই যে চশমা নাড়ছে হাতে মোবাইল, আসেন এদিকে আসেন। আপনি কি বলতে চাচ্ছেন? অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছেন। না সবাইকে তো সুযোগ দেওয়া যাবে না রে ভাই, এখানে তো হাজার হাজার মানুষ, এত মানুষকে কেমন করে বক্তব্য সুযোগ দিব? একটু পরে জামাত শুরু হয়ে যাবে, তো আমরা যদি বক্তব্য রাখি তাহলে মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হবে। সেই জন্য ওই বোন আসলে ওনার কথা 1 মিনিটে শুনে আমি 10 মিনিটে বক্তব্য শেষ করব। লাগবে না, চেকের কিছু নাই তো, তোমরা জানতেই না তো আসবে, কিচ্ছু লাগবে না। এই চেক করতে হবে না, চলে আসো তো, বেশি ঝামেলা করো। আপনি কি বলবেন? আপনি বলেন ওই যে মাইকটা নেন। হ্যাঁ বলেন, এই যে মাইকটা ধরেন। ভাইয়া আপনাকে আমি ছোটকালে দেখছি। আচ্ছা, আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, কেয়ারফুল, আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন ভাইয়া। আচ্ছা ওটা কোনো আমি বিষয় যখন না। ছোট ছিলাম, আমি এই জায়গার স্থানীয়, মিরপুরে আমার বাড়ি। আচ্ছা। আমি ভোটার। আচ্ছা। আমার এই জায়গার স্থানীয় ভাই। আচ্ছা। আমার ভাইয়াকেও চিনেন, পারভেজ পাটারি আমার ভাই, আপনার বন্ধু ছিল। এত বছর পরে হয়তো যোগাযোগ নাই ভাই। আমি দুঃখের সহিত আপনাকে বলতে চাই, আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য, কিন্তু আমি কখনো ফেজ হইনি, ভালোবাসছি। খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তখন আমার আম্মার বাড়ি 178 নম্বর উত্তর ইব্রাহিমপুর। স্বৈরাচার সাচ্চু আমাদের বাসার 20 ফিট জায়গা দখল করে নিয়ে গেছে, অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাচ্চু। আমি এখন বলবো, বুক ফুলায় বলবো, কারণ সাচ্চু আমাদের প্রতিবেশী, আওয়ামী লীগ ছিল, আমাদেরকে 17 বছর জ্বালায় মারছে। আমার ছোট ভাইকে জেলে নিছে, আমার মেজো ভাইকে জেলে নিছে। সবাইকে জিজ্ঞেস করে, নাম বলছি, এই সাচ্চু অনেক কিছু করছে। আমাদের 20 ফিট জায়গা 178 নম্বরে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে। এখন আবদার ভাইয়া, যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন, আর কোনো কিচ্ছু চাহিদা নাই আমার। আচ্ছা ঠিক আছে বোন, বসেন আপনি। আর ভাইয়া আমাদেরকে সবাইকে আমরা যেন ভোট দিয়ে, হ্যাঁ। আমরা তো ভোট দিবই অবশ্যই, ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না। আমরা ভোট দিব, আমাদের এই 15-16 আসনের 17 আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন, কারণ আমরা জনগণ অনেক ভুক্তভোগী। তাহলে আপনি যখন এখানে থাকেন, এখানকার তাহলে মূল সমস্যা কি? অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা, পুনর্বাসন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বোন, ওকে। আর শুনেন এ বোন, আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে না? বাড়ির উঠানে জায়গা নেই? অল্প একটু জায়গা, 12 কাঠা ছিল জায়গা, 3 কাঠা নিয়ে গেছে। আচ্ছা যেইটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন, পেয়ারা হলে আমাকে এনে দিবেন। ভাইয়া ক্ষমা করে দেন, অনেক পেয়ারা খাইছি আপনাদের কাছে। ঠিক আছে, ওই পেয়ারা যেটা খাইছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে 2টা পেয়ারা দিয়ে যাবেন, ঠিক আছে? গাছ লাগাবেন আপনি। আচ্ছা ভাইরা, মা বোনেরা, যেই কথাটি বলছিলাম যে আমি গতকাল থেকে, বোন আজকে হবে না, আরেকদিন ইনশাল্লাহ, আরেকদিন। আমি গতকাল চিন্তা করছিলাম যে এই এলাকার মানুষের মূল সমস্যা কি কি, ভাষান্তিকবাসীর মূল সমস্যা কি কি। আমি আমার মতন করে জেনেছি, কিন্তু
আজকে আমি আপনাদের কাছ থেকে সরাসরি জানতে চেয়েছি এবং আপনাদের মাঝে থেকেই কিছু মানুষকে আমি জিজ্ঞেস করেছি কি এলাকার সমস্যা। প্রিয় ভাই বোনেরা, আজকে এতটুকু আপনাদের সামনে আমি বলতে চাই যে আমি যেহেতু আপনাদের প্রার্থী, আপনারা বহু মানুষ এখানে আছেন। এই যে এক বোন বলে গেল ছোটবেলা থেকে উনি এখানে আছেন, আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। এই এলাকায় যারা ছোট থেকে আমার মতন আপনারা বড় হয়েছেন, এই এলাকায় বহু মানুষ বসবাস করছেন গত 20, 25, 30, 40 বছর যাবত, গত 50 বছর যাবত। আমিও এলাকায় গত 50 বছর যাবত বড় হয়েছি, যদিও মধ্যেখানে অনেক দিন বাইরে থাকতে হয়েছে আমাকে। তারপরে আমি আপনাদেরই একজন। স্বাভাবিকভাবেই আজকে যখন আমি এই এলাকার প্রার্থী হয়েছি, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আগামী নির্বাচনে আমি জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে, পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে, ইনশাল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। আপনাদের এলাকাবাসী হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে এইটুকু ওয়াদা আপনাদের কাছে আমি করে গেলাম আজকে। এবার আসেন ভাই, এখানে এই মাত্র এক বোন বলে গেল যে তার সাথে কি হয়েছে বিগত দিনে। আমরা সেই অতীতে অত যেতে চাই না। আমরা দেখেছি গত 15-16 বছর কি হয়েছে দেশে। গত 2024-এর 5ই আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ, শুধু আজ এই জনসভায় যে হাজার হাজার মানুষ আপনারা উপস্থিত আছেন, শুধু এই মানুষগুলোই নয়, সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়, ভালো পরিবর্তন চায়। ঠিক বলেছে? জি, পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? পরিবর্তন চায় যে মানুষের সমস্যার যাতে সমাধান হোক, মানুষের চলাফেরা, মানুষের নিরাপত্তা, দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশের শিক্ষার্থীরা যারা শিক্ষার সুযোগ পায়, দেশের বেকার যারা তরুণ আছে, যুবক আছে, যারা তরুণ সমাজের, যুব সমাজের সদস্য যারা, ছেলে হোক মেয়ে হোক, বহু লক্ষ লক্ষ এরকম আছে যারা কর্মহীন অবস্থায় আছে। এই যে যেই কয়েকজন মানুষ এখানে আপনাদের হয়ে আপনাদের পক্ষ থেকে কথা বলে গিয়েছে, এই মানুষগুলোর মাঝে থেকেও কথা বেরিয়ে এসছে যে কর্মসংস্থান দরকার, সেটি ছেলে হোক মেয়ে হোক সবার। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায়, কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না। আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখানে ফ্যামিলি কার্ডের কথা বলে গিয়েছে এক বোন। ফ্যামিলি কার্ডের বিষয়ে আমি আর বিস্তারিত গেলাম না। ফ্যামিলি কার্ড, এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। যেই নারীর সংসার আছে সেরকম একজন নারীর কাছে আমরা পৌঁছিতে চাই। আমরা একই সাথে এখানে বহু মানুষ আছেন, এই যে জুয়েল আসছিল, ও বোধহয় ভ্যান চালক, এরকম জুয়েলের মতন অনেক মানুষ আছে যাদের কিন্তু দেশগ্রামে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, দেশগ্রামে জমি জমা আছে, চাষবাস কৃষির সাথে আপনারা জড়িত। হয় আপনারা নিজেরা কৃষি কাজ করেন অথবা কাউকে দিয়ে দিয়েছেন জমি বর্গা। অর্থাৎ বাংলাদেশের কৃষকদের আমরা একটি কৃষি কার্ড দিতে চাই, যেটার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ পাবে, কৃষি ইন্স্যুরেন্স থাকবে, কৃষির বিভিন্ন সার বীজ বিভিন্ন বিষয় তারা পাবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের পাশে এই যে মঞ্চের মধ্যে বসে আছে, একে চিনেন? আপনাদের পাশেই কিন্তু আমিনুল, ওকে ফুটবলার না, ফুটবল খেলতো, তো বেশ, এই যে ইয়াং ছেলেরা ফুটবল খেলতো। এখন এই যে বললাম, আমাদের দেশের তরুণ যুবক আছে অনেকে, মেয়েরা আছে অনেকে, তরুণ সমাজের সদস্য আছে। সবাই তো আর কেউ ব্যারিস্টার, উকিল বা যেটাই হোক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবাই তো আর তা হবে না। এদের মধ্যে অনেকে আছে যারা খেলোয়াড় হতে চায়। আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা
প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, ছেলে হোক মেয়ে হোক, তারা যাতে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, খেলা ক্রীড়া দিয়ে যাতে জীবিকা অর্জন করতে পারে, সেই প্রতিভাগুলোকে আমরা বের করে নিয়ে আসতে চাই। প্রিয় ভাই বোনেরা, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এখন আমাদেরকে দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। ঠিক কি কথাটা? বিগত 15 বছর যে আমিটামির নির্বাচন হয়েছিল, নিশিতার্থের নির্বাচন হয়েছিল, তখন যে তথাকথিত এমপি ছিল, আপনারা কি তাদের কাছে আপনাদের এলাকার সমস্যা নিয়ে যেতে পেরেছেন? কি ভাই, যেতে পেরেছিলেন এলাকার সমস্যা নিয়ে? যাওয়া সম্ভব নেই। সেই জন্যই এলাকার সমস্যার সমাধান যদি করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। অর্থাৎ জনগণ কি চায়, যারা জনপ্রতিনিধি হবে তাদেরকে অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কি। আজকে যেভাবে আমি আপনাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি, আমি আপনাদেরকে আপনাদের সামনে থেকে, আপনাদের কাছে থেকে আমি আপনাদের সমস্যা যেভাবে জানতে চেয়েছি, আমি চাই, আমার ইচ্ছা, আমার প্রত্যাশা, বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ের জনপ্রতিনিধি আগামী দিন যারা নির্বাচিত হবে তারা এইভাবে জনগণের কাছে গিয়ে জনগণকে সরাসরি জিজ্ঞেস করার মাধ্যমে তারা জনগণের সমস্যাকে চিহ্নিত করবে এবং এগুলা সমাধানের তার উদ্যোগ নেবে। প্রিয় ভাই বোনেরা, একটু পরেই জামাত শুরু হয়ে যাবে। আজকে যেই কথাটি, আজকে এই এলাকার মূল যেই সমস্যাটি, এ ব্যাপারে আপনাদেরকে আমি আগেই বলেছি। আমাদেরকে যদি এই এলাকার মূল সমস্যার সমাধান করতে হয়, একই সাথে আমাদের যদি এলাকার সারা দেশের সামগ্রিক যে সমস্যাগুলো আছে, মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা, এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে যদি আমাদের সমাধান করতে হয়, অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন, আজকের এই জনসভায়, এই যে হাজারো মানুষের জনসভায় আজকে আমরা একটি শপথ বাক্য পাঠ করি। সেই শপথ বাক্যটি হচ্ছে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। কাজে আসুন, আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা এসে দাঁড়িয়েছে। কাজেই আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি, আমরা দেখব একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। কাজে আসুন, আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এবং ভাষান্তেকবাসীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদের যে সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আজকে আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, তাদের সকলকে আপনারা অনুরোধ করবেন আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচনী এলাকায়। কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন। আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।